হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের 9.4 এর উপর কিছু প্রবলেম সলভ করব। এর আগের দিন আমরা 9.4 এর উপর যত থিওরি ছিল থিওরিগুলি সব আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই থিওরিগুলি মুখস্থ করেছ। এখন এই চ্যাপ্টারের উপর কিছু প্রবলেম সলভ করব। প্রথম সব প্রবলেমটা দেখো। একটি বস্তু ভূমি থেকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে, মনে করো এই হলো ভূমি, ভূমিকে আমরা এইভাবে চিহ্নিত করি। ভূমি থেকে উপরের দিকে, খাড়া উপরের দিকে দেখো ইউ বেগে নিক্ষেপ করা হলো। মনে করি ইউ বেগটা ইউ, যে একটি বস্তু ভূমি থেকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে তার 6 সেকেন্ডে পুনরায় ভূমিতে ফিরে আসে। এখানে সে সর্বোচ্চ বিন্দুতে যায়, গিয়ে আবার পুনরায় ফিরে আসে। তার মানে কি, এখানে টাইমটা কতটুকু? টাইম হলো 6 সেকেন্ড। 6 সেকেন্ডে পুনরায়, তাহলে এটা হলো বিচরণকাল। বিচরণকাল আমরা জানি টোয়াইস ইউ বাই জি। পুনরায় ভূমিতে পতিত হয়। বস্তুটির নিক্ষেপ বেগ, তাহলে নিক্ষেপ বেগ আমরা ধরে নেই যে ইউ, আর সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ, এবং উত্থান কাল নির্ণয় করো। উত্থান কাল হলো বিচরণকালে, যেহেতু সর্বাধিক উচ্চতা বলছে, বিচরণকালের অর্ধেক। তাহলে এখানে আমরা প্রথমে কি বের করতে পারি দেখো। প্রথমে আমরা মনে করি বস্তুটির নিক্ষেপ বেগ, মনে করি বস্তুটির নিক্ষেপ বেগ ইউ, তারপরে হলো সর্বাধিক উচ্চতা এইচ, সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ, এবং উত্থান কাল টি, এবং উত্থান কাল টি, ক্যাপিটাল টি ধরে নিচ্ছি আমরা, উত্থান কাল টি। সুতরাং এখানে কি বলছে? বিচরণ কাল, যে 6 সেকেন্ডে পুনরায় ভূমিতে পতিত হয়। একটি বস্তু ভূমি থেকে উল্লম্বভাবে নিক্ষেপ করলে সে আবার পুনরায় ভূমিতে 6 সেকেন্ডে পতিত হয়। তার মানে বিচরণ কাল হলো 6 সেকেন্ড। উত্থান কালটি, যেহেতু এখানে বিচরণ কাল সমান 6 সেকেন্ড। তাহলে বিচরণ কাল কি জানি আমরা, which implies twice u by g equals to হলো 6। তাহলে এখানে u by g equals to, which implies u by g equals to 3, which implies u equal to 3 into g এর মানটা দেওয়া আছে দেখো 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে গুণ করলে যা হয়, ইকুয়ালস টু 3 8 24 4 হাতে আছে 2, 3 9 27 29, 29.4 মিটার পার সেকেন্ড। এইটা হলো নিক্ষেপ বেগটা পেলাম আমরা, 29.4 মিটার পার সেকেন্ড হলো নিক্ষেপ বেগ। তাহলে নিক্ষেপ বেগটা হয়ে গেল। সর্বাধিক উচ্চতা, এখন হলো সর্বাধিক উচ্চতা। আচ্ছা, এটা মুছি। সর্বাধিক উচ্চতা হলো h equal to u square by 12g। সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল H equal to 2u square by 12g, 2g। তাহলে এখানে আমাদের ইউ কে বর্গ করতে হবে 29.4 হোল স্কয়ার বাই 2 ইন্টু 9.8। এটাকে সরল করলে যা হয়, সরল করলে হবে 44.1 মিটার। এই হলো সর্বাধিক উচ্চতা। তারপরে হলো সর্বাধিক উচ্চতা এবং উত্থান কাল। উত্থান কাল হলো কি, t equal to u by g। উত্থান কাল আসলে এখান থেকে বলা যায় যে এখানে 6, বিচরণ কাল হলো 6 সেকেন্ড, তার অর্ধেক হলো উত্থান কাল। তাহলে উত্থান কাল সমান
উত্থান কাল টি ইকুয়াল টু ইউ বাই জি ইকুয়ালস টু জি হলো 9.8 আর হলো ইউ হলো 29.4। তাহলে 3 9 27 3 8 24 ইকুয়ালস টু 3 সেকেন্ড। এই হলো উত্থান কাল। এই আমাদের হয়ে গেল নিক্ষেপ বেগ পেয়ে গেলাম আমরা এই 29.4, তারপরে হলো সর্বাধিক উচ্চতা পেয়ে গেলাম 44.1 মিটার, তারপরে হলো উত্থান কাল হলো 3 সেকেন্ড। এই অঙ্কটা এখানে শেষ। কি প্রবলেম দেখো, এটা হলো আজকের 2 নাম্বার প্রবলেম আমাদের। এটা 2 নাম্বার প্রবলেম হলো একটি মিনারের শীর্ষ হতে 14.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু 5 সেকেন্ড পরে মিনারের পাদদেশে পতিত হয়। মিনারের উচ্চতা নির্ণয় করো। মনে করো এই হলো এই ভূমি থেকে, এটা হলো ভূমি আর এটা হলো মিনারের শীর্ষ থেকে খাড়া উপরের দিকে কি হলো একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। এদিকে নিক্ষেপ করা হলো, কি বেগে নিক্ষেপ করা হলো? ইউ ইকুয়াল টু হলো ধরো 14.5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে, তাহলে এটা 5 সেকেন্ড পরে মিনারের কোথায়, মনে করো এই বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, বি বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, এই হলো ভূমি। এটা 5 সেকেন্ড পরে কোথায় ফিরে আসে? মিনারের পাদদেশে ভূমিতে ফিরে আসে। তাহলে এই মিনারের উচ্চতাটা কতটুকু? আমরা মনে করি এই মিনারের উচ্চতা হলো এইচ মিটার, মনে করি এই মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এইচ ইকুয়াল টু, আমি ল্যাঙ্গুয়েজ লিখবো না, তোমাদের নিয়মটাকে, নিয়ম হলো যে তোমরা যে বই ফলো করো ওই বইয়ের উদাহরণ অঙ্কগুলি থেকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিয়ে তারপরে তোমরা এই এক্সারসাইজের অঙ্ক করবে। আমি ম্যাথমেটিক্যাল অংশটাই বেশিরভাগ গুরুত্ব দেব। যে তাহলে এখানে সূত্রটা কি? সূত্র হলো যে এইখান থেকে নিক্ষেপ করছে কিন্তু ভূমি থেকে না, মিনারের উপর থেকে, মিনারের শীর্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা সূত্র জানি এইচ ইকুয়াল টু মাইনাস ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই হলো সূত্রটা। তাহলে দেখো এইচটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ইউ তো দেওয়াই আছে, মাইনাস ইউ হলো 14.5, টিও দেওয়া আছে, ইনটু টি হলো কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে এটা ভূমিতে ফিরে আসে, প্লাস হাফ ইনটু জি হলো 9.8। এটা কোন পদ্ধতি? এমকেএস পদ্ধতিতে, মিটার পার সেকেন্ড দেওয়া আছে। হাফ জি টি স্কোয়ার হলো 25। এইটাকে যদি আমরা সরল করি, সরল করলে দেখো এটা রেজাল্ট হবে 50 মিটার। এই অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকতে পারে এরকম। এই হলো এটার অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবা অবজেক্টিভের জন্য। 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটি হলো একটি বল ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার টি1 ও টি2 সেকেন্ডে এইচ উচ্চতা অবস্থান করে। এর অর্থ কি? এর অর্থ হলো যে এই টি1 সময় মনে করো এখানে এই এইচ উচ্চতা হলো এ বি, এখানে উঠলো, কিন্তু এটাই তার সর্বোচ্চ উচ্চতা না, বলটি আরো উপরে উঠলো, আর আবার উপরে উঠে নামার সময়ও আবার এই জায়গায় আসলো। তার মানে কি, একবার উঠার সময় সে এইচ উচ্চতায় অবস্থান করলো, আবার সে উপর থেকে নামার সময়ও এইচ উচ্চতায় অবস্থান করলো। তাহলে পরের সময়টা, প্রথমে মনে করি টি1 সেকেন্ডে এটা এইচ উচ্চতা উঠলো, পরের বারে আবার নামার সময় টি2 সেকেন্ডে এখানে নামলো, এই এইচ উচ্চতা বরাবর নামলো। তার মানে কি, পরের সময়টা বেশি হবে আর আগে যে এইচ উচ্চতা উঠলো সেইটা কম হবে। তাহলে উঠার সময় যদি টি1 সময় হয়, তাহলে নামার সময় হবে টি2 সময়, টি2টা টি1 এর চেয়ে বড় হবে। এটা খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু বলে নাই সর্বোচ্চ উচ্চতা, যে বলকে নিক্ষেপ করার ফলে একটি বল ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার টি1 ও টি2 সেকেন্ডে এইচ উচ্চতায় থাকে। টি1 ও টি2 সেকেন্ডে এইচ উচ্চতায় থাকার কথা হলো যে, অর্থ হলো যে উঠার সময় সে একবার এই এইচ উচ্চতায় ছিল, আবার আরো উপরে উঠে সে আবার নামার সময় এইচ উচ্চতা পর্যন্ত আসলো। এটা হলো টি2 সেকেন্ডে। এই হলো এটার এই প্রশ্নটার ব্যাখ্যা। তাহলে আমরা মনে করি যে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুটি টি সময়ে, আমরা ধরে নিই যে টি সময়ে সেটা এইচ উচ্চতায় অবস্থান করে। টি সময় হলে টি এর দুইটা মান হবে, একটা হবে টি1 আর একটা হবে টি2। মনে করি ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুটি, ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুটি টি সময়ে
এইচ উচ্চতায় অবস্থান করবে। সুতরাং এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইটা পাই আমরা এখান থেকে। এখন এই ভগ্নাংশটাকে পরিহার করার জন্য আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। টোয়াইস এইচ ইকুয়ালস টু টোয়াইস ইউ টি মাইনাস জি টি স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ জি টি স্কোয়ার সবগুলিকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস টোয়াইস ইউ টি প্লাস টোয়াইস এইচ ইকুয়ালস টু 0। দেখো এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ, টি স্কোয়ার আছে এখানে আর এখানে আছে হলো টি। তাহলে টি এর দ্বিঘাত সমীকরণ হলে এর আচ্ছা এইখানে আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দেই, যে মনে করো এটা হলো 1 নাম্বার সমীকরণ। তাহলে 1 নং টি এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, তোমরা এই জিনিসটা মনে রাখো আর প্রশ্নটা মুছতে হবে। এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে দেখো 1 নং টি এর একটি দ্বিঘাত সমীকরণ, 1 নং টি এর একটি দ্বিঘাত সমীকরণ। ধরি এর মূলদ্বয় T1 ও T2। সুতরাং মূলদ্বয়ের যোগফল, এর মূলদ্বয় ধরলাম T1 ও T2। সুতরাং মূলদ্বয়ের যোগফল কত? সুতরাং বা গুণফল, সুতরাং T1 ইনটু T2 মূলদ্বয়ের গুণফল হলো C বাই A। এখানে C বলতে টোয়াইস H বাই C বাই A বলতে বোঝাচ্ছে G। তাহলে এখান থেকে আমরা পাই হলো which implies টোয়াইস H ইকুয়াল টু G T1 T2। সুতরাং H ইকুয়াল টু হাফ G T1 T2। এই একটা প্রমাণ হয়ে গেল আমাদের যে H ইকুয়াল টু হাফ G T1 T2। তারপরে হলো T1 প্লাস T2 কত? মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস B বাই A, এবং T1 প্লাস T2 এবং T1 প্লাস T2 ইকুয়ালস টু মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস B বাই A। এখানে মাইনাস টোয়াইস ইউ, এটাকে মাইনাস করলে হলো টোয়াইস ইউ মাইনাস B বাই A, টোয়াইস ইউ বাই G। তাহলে এইখান থেকে আমরা পাই হলো টোয়াইস ইউ ইকুয়াল টু G ইন্টু T1 প্লাস T2। সুতরাং ইউ ইকুয়াল টু হাফ G T1 প্লাস T2। এই আরেকটা প্রমাণ হয়ে গেল আমাদের। এই অঙ্কটা এখানে শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের নেক্সট হলো 4 নাম্বার প্রবলেম। 4 নাম্বার প্রবলেমটা হলো এইচ উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে, মনে করো এই যে এ বি ইকুয়াল টু এইচ উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার, শীর্ষবিন্দু হলো বি। টাওয়ারের শীর্ষবিন্দু হতে অবাধে পড়ন্ত একখণ্ড পাথর x মিটার দূরত্বে পৌঁছলে, এই বিন্দু থেকে একটা পাথর যদি x মিটার দূরত্বে পৌঁছলে টাওয়ারের শীর্ষবিন্দুর y মিটার নিচ থেকে, মনে করো এই শীর্ষবিন্দুর y মিটার নিচ থেকে আরেকটা বিন্দু মনে করো ডি, এই ডি বিন্দু থেকে y মিটার নিচে কোনো বিন্দু থেকে আর এক খণ্ড পাথর নিচে ফেলা হলো। এরা একই সাথে ভূমিতে পড়লে দেখাও যে h ইকুয়াল টু এত। অর্থাৎ দুইটা পাথর দুইবারে ফেলা হলো। প্রথম পাথরটা এই বি বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে ফেলার পর এটা যখন x মিটার নিচে নেমে সি বিন্দুতে আসলো, সেই মুহূর্তে টাওয়ারের শীর্ষবিন্দু হতে y মিটার নিচে আরেকটা জায়গা থেকে কি করলো, দ্বিতীয় আরেক খণ্ড পাথর এই ডি বিন্দু থেকে নিচে ফেলা হলো। তাহলে ডি বিন্দু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো এতটুকু। যদি y হয় বিডি, তাহলে ডি বিন্দু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে h মাইনাস y। আবার পরবর্তীতে যখন এই প্রথম পাথরটি x মিটার নিচে নামার পরে এই দ্বিতীয় পাথরটি ফেলা হলো, তাহলে এই প্রথম পাথরটি কতটুকু নামবে, এই h মাইনাস x, এই সি এ পরিমাণ নামবে। মনে করে টি সময়ে তারা একত্রে ভূমিতে পতিত হয়। অর্থাৎ টি সময়ে প্রথম পাথরটি অতিক্রান্ত দূরত্ব হলো সি এ, আর দ্বিতীয় পাথরটি অতিক্রান্ত দূরত্ব হলো ডি এ। কিন্তু এখানে দ্বিতীয় পাথরটি হলো জাস্ট ফেলে দেওয়া হয়, এখানে জিরো আদিবেগে সে নিচে নামবে টি সময়ে। কিন্তু প্রথম পাথরটি জিরো আদিবেগে না,
সে সি বিন্দুতে এসে একটা বেগ অর্জন করলো। সেই বেগটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে যেহেতু সময় দেওয়া নাই, আছে দূরত্ব এক্স, তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, এই সূত্র থেকে আমরা পাবো এই যে সি বিন্দুতে প্রথম পাথরটির অর্জিত বেগ। তাহলে অর্জিত বেগ ইকুয়াল টু ইউ তো 0 প্লাস টোয়াইস জি, আর এখানে ওই এইচ এর পরিবর্তে হবে কতটুকু দূরত্ব আসলো? এক্স। সুতরাং ভি ইকুয়াল টু কত হবে? রুট ওভার টোয়াইস জি এক্স, মানে সে সি বিন্দুতে এসে এই বেগটা অর্জন করে, রুট ওভার টোয়াইস জি এক্স বেগ অর্জন করে। তাহলে এই এই হলো আমাদের টোটাল ইনফরমেশনটা, যে সি প্রথম পাথরটি এই টি সময়ে অতিক্রান্ত করবে সি এ দূরত্ব, আর দ্বিতীয় পাথরটি টি সময়ে অতিক্রম করবে ডি এ দূরত্ব। তাহলে দেখো, যে মনে করি টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার বা এইচ মিটার বলাই আছে, এইচ উচ্চতা। আচ্ছা, এবং প্রথম পাথরখণ্ডটি খণ্ডটি টাওয়ারের শীর্ষবিন্দু বি হতে বিন্দু বি হতে x মিটার নিচে সি বিন্দুতে পড়ার পর বা নামার পর, x মিটার নিচে সি বিন্দুতে পৌঁছিলে, আমরা এইটাই লিখতে পারি, পৌঁছিলে টাওয়ারের শীর্ষবিন্দুর y মিটার নিচে টাওয়ারের শীর্ষবিন্দুর y মিটার নিচে ডি বিন্দু হতে আর এক খণ্ড পাথর নিচে ফেলা হলো, সুতরাং সি বিন্দুতে প্রথম পাথরের অর্জিত বেগ, সুতরাং নিচে ফেলা হলো। সি বিন্দুতে প্রথম পাথরের অর্জিত বেগ ভি হলে অর্জিত বেগ ভি হলে ভি স্কয়ার ইকুয়ালস টু 0 স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স। সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার টোয়াইস জি এক্স, এটা ভি হলে। এখন ধরি পাথরখণ্ডদ্বয় সি ও ডি বিন্দু হতে টি সময় পরে একই সঙ্গে ভূমিতে পড়ে। সুতরাং প্রথমটি পাথর দ্বারা অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? সুতরাং প্রথম পাথরখণ্ডটি টি সময়ে
ভি ইকুয়াল টু রুট ওভার টোয়াইস জি এক্স আদি বেগে সি এ সমান এইচ মাইনাস এক্স। ভি ইকুয়াল টু এত আদি বেগে এত দূরত্ব অতিক্রম করে এবং দ্বিতীয় পাথরখণ্ডটি টি সময়ে শূন্য আদি বেগে ডিএ শূন্য আদি বেগে ডিএ সমান এইচ মাইনাস ওয়াই দূরত্ব অতিক্রম করে। সুতরাং এইচ মাইনাস এক্স সমান কত পাই আমরা সেটা এখন বের করব। সুতরাং এইচ মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি, তার আদিবেগ হলো রুট ওভার টোয়াইস জি এক্স ইন্টু টি, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা মনে করো এক নম্বর। সে প্রথম পাথরখণ্ডটি বেলায় এইচ মাইনাস এক্স দূরত্ব, এটা হলো দূরত্ব, তার অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি, তার আদিবেগ হলো রুট ওভার টোয়াইস জি এক্স ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আর এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু দ্বিতীয় পাথরখণ্ডটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো টি প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, which implies h minus y equal to, এটা মনে করো 2 নাম্বার। এখন 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি এখন 1 minus 2 implies, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি h কাটা যাবে আর y টা পজিটিভ হয়ে যাবে, তাহলে হবে এখানে y মাইনাস x থাকবে। যে এই দুইটাকে যদি আমরা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে h কেটে যাবে আর এই y টা হবে পজিটিভ, তাহলে এটা y মাইনাস x ইকুয়াল টু, আর ডান পাশে হলো এই হাফ জি টি স্কয়ার কেটে যাবে, ইকুয়ালস টু হবে রুট ওভার টোয়াইস জি এক্স ইনটু টি। এটা এখন উভয় পক্ষকে বর্গ করলে y মাইনাস x হোল স্কয়ার ইকুয়ালস টু টোয়াইস জি এক্স ইনটু টি স্কয়ার, এটা পাই আমরা। তাহলে টি স্কয়ার ইকুয়াল টু, which implies t square equals to y minus x whole square কি কথা, x minus y whole square একই কথা। তাহলে এটাকে আমরা x minus y whole square লিখতে পারি, x minus y whole square by twice gx। এটা পেলাম আমরা t এর মান, এটা মনে করো 3 নাম্বার। তাহলে 3 নাম্বার হতে t এর মান যদি আমরা 2 নঙ্গে বসাই তাহলে কি পাই দেখো, 3 নং হতে টি এর মান 2 নঙ্গে বসিয়ে পাই। 3 নং হতে টি স্কয়ার এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নঙ্গে যদি বসাই আমরা দেখো তাহলে 3 নং হতে টি এর মান 2 নঙ্গে বসালে এখানে আমরা পাচ্ছি হলো h মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি ইন্টু টি স্কোয়ারের মান বসালাম, টি স্কোয়ারের মান হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই টোয়াইস জি এক্স, এইটা পাই আমরা। এখন আমাদের উদ্দেশ্য হলো h এর মান বের করা। দেখো তাহলে এখান থেকে এই জি কেটে যাবে, which implies h minus y equal to এখানে 4x আর হলো x minus y whole square, which implies h equal to 4x x minus y whole square plus y, এটা পাই আমরা, which implies
হুইচ ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু লসাগু হলো 4x আর হলো x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। এটা এখন দেখো এটা সমান হলো কি যে 4x আর এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার x প্লাস y হোল স্কয়ার। এটা হলো সূত্র। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে সুতরাং h ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কয়ার বাই 4x মিটার। এই মানে টাওয়ারের উচ্চতা হলো এত মিটার। এটাই হলো আমাদের শর্ট। দেখাতে হলে বললো তোমরা শর্ট বা প্রুফ সেটা প্রশ্ন দেখে লিখবা। এই নেক্সট আমাদের 5 নাম্বার প্রবলেম। একটি পাথর কুয়ার ভিতর ফেলার টি সময় পরে এর পতন শব্দ শোনা গেল। শব্দের বেগ v এবং কুয়ার গভীরতা h হলে বাতাসের বাধা অগ্রাহ্য করে প্রমাণ করো। এটা তিনটা জিনিস প্রমাণ করতে হবে। t ইকুয়াল টু √2 h বাই g প্লাস h বাই v। 2 নাম্বার gt স্কয়ার ইকুয়াল টু 2h ইনটু 1 প্লাস gt বাই v। 3 নাম্বার হলো g v স্কয়ার t স্কয়ার মাইনাস 2g h vt প্লাস h ইনটু gh মাইনাস 2v স্কয়ার ইকুয়ালস টু 0 v ইজ গ্রেটার দ্যান h। মূলত আমাদের এই 1 নম্বর প্রমাণ করলে এখান থেকে এটাকে বর্গ করলে 2 নম্বর পাওয়া যাবে আর 2 নম্বরকে সরল করলে এই 3 নম্বর পাওয়া যাবে। তাহলে কি বলছে একটি পাথর কুয়ার ভিতরে ফেলা। এই মনে করো যে একটা কুয়া, এই কুয়ার গভীরতা মনে করো h, এই কুয়াটার গভীরতা হলো h। যে একটি পাথর কুয়ার ভিতর ফেলা টি সময় পরে এর পতন শব্দ শোনা গেল। মনে করি পাথরটি এইখান থেকে ফেলার এই t1 সময় পরে এটা এখানে পড়ে। আবার শব্দটা তো শব্দ শোনা গেল, এখানে পড়লে তো শব্দ শোনা যাবে না, শব্দটা আবার নিচ থেকে উপরে উঠতে হবে তাহলে শব্দ শোনা যাবে। আবার এইখান থেকে মনে করি যে আমরা উঠার সময় নামার সময় হলো t1 আর শব্দ উঠার সময় হলো t2 সময় শব্দ এই কানে পৌঁছে। এখানে মনে করো কানের অবস্থানটা এই কানে পৌঁছে। তাহলে আমরা এই যে টি এর দুইটা অংশ, একটা হলো পড়ার সময় আর একটা হলো শব্দর ও উপরে উঠার সময়। তাহলে মনে করি পাথরটি t1 সময়ে কুয়ার তলদেশে কুয়ার ভিতর ফেলা তলদেশে আঘাত করে। যে অর্থাৎ যেখানে পানি আছে বা কুয়া পানি আছে কিনা সেটা এখানে অবশ্যই উল্লেখ নাই, কুয়ার ভিতরে পড়ে। কুয়ার তলদেশে সেখানে পানি আছে বা নাই সেটা কিন্তু উল্লেখ করা নাই। তো কুয়ার তলদেশে মনে করি পাথরখণ্ডটি কুয়ার তলদেশে পড়ার সময় হলো t1 আর কুয়ার তলদেশ থেকে শব্দ কানে পৌঁছার সময় হলো t2। এটা ধরে নেই আমরা সমাধান। আর কুয়ার গভীরতা তো দেওয়াই আছে, শব্দের বেগও দেওয়া আছে, কুয়ার গভীরতাও দেওয়া আছে। মনে করি পাথরখণ্ডটি কুয়ার তলদেশে পড়ার সময় t1 এবং কুয়ার তলদেশ হতে শব্দ কানে পৌঁছার সময় t2। এটা ধরে নিলাম যে একটা হলো t1 আর একটা হলো t2। সুতরাং প্রথম ক্ষেত্রে h ইকুয়াল টু কত, এটা জাস্ট এখান থেকে ছেড়ে দেওয়া হলো। তাহলে 0t1 প্লাস হাফ g t1 স্কয়ার, এটা পাবো প্রথম ক্ষেত্রে। সুতরাং প্রথম ক্ষেত্রে h ইকুয়াল টু 0t1 ut প্লাস হাফ g t1 স্কয়ার, এটা পাই প্রথম ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা পাই হলো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে t1 স্কয়ার সমান কত পাই? এখান থেকে t1 স্কয়ার ইকুয়াল টু হলো 2h বাই g
ইকুয়ালস টু টোয়াইস এইচ বাই জি। সুতরাং T1 ইকুয়াল টু রুট ওভার টোয়াইস এইচ বাই জি। এটা পেলাম হলো আমরা T1। T1 এর মান পেয়ে গেলাম। তারপরে শব্দ কি, বাতাসের শব্দের বেগ বলছে ভি। তাহলে বাতাসের শব্দের বেগ যদি ভি হয়, তাহলে এখানে এই যে উঠার সময় এটাও কতটুকু উঠবে, শব্দ এইচ উচ্চতায় উঠবে। তাহলে এখানে এইচ ইকুয়াল টু ভিটি, এখানে হলো সমবেগে। তাহলে এখানে কি হবে, এইচ ইকুয়াল টু ভি টি টু, বাতাসের শব্দের বেগ দেওয়া আছে ভি। দ্বিতীয় ক্ষেত্রে হবে, দ্বিতীয় ক্ষেত্রে h equal to v t2, which implies t2 equal to h by v। এটা পেলাম আমরা t2, t1 আর t2। এখন t হবে কি, টোটাল সময় t হবে t1 প্লাস t2। এখন t equal to, এখন t equals to t1 plus t2 equals to t1 হলো কত, রুট ওভার টোয়াইস h by g প্লাস t2 হলো h by g। তাহলে আমাদের সুতরাং t equal to, একটা প্রমাণ হয়ে গেল, প্রথমটা প্রমাণ হয়ে গেল 1 নাম্বার, t equals to রুট ওভার টোয়াইস h by g h by b। এবার 2 নাম্বারটা প্রমাণ করার জন্য এই 1 নাম্বারকে যদি আমরা বর্গ করি, সাইড চেঞ্জ করে, t 1 নাম্বার থেকে পাই আমরা, এটা থেকে পাই t মাইনাস h বাই v, এই ইকুয়ালস টু হলো রুট ওভার টোয়াইস h বাই g। এটা এখন এটার উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাই t মাইনাস h বাই v, h বাই v হোল স্কয়ার ইকুয়ালস টু টোয়াইস h বাই g। এইটা পাই আমরা। এটাকে সরল করলে, which implies t square minus twice h t by v, twice a b plus h square by v square, h square by v square equals to twice h by g। এটা পাই আমরা। এখন এইটাকে একটা সমীকরণ নাম্বার দিই, এটা মনে করো যে 1 নম্বরে দিলাম, 1 নম্বর সমীকরণ। এখন এখান থেকে gt স্কয়ার, উভয় পক্ষকে যদি আমরা g দ্বারা গুণ করি, g দ্বারা গুণ করলে gt স্কয়ার মাইনাস টোয়াইস h g t বাই v প্লাস g h স্কয়ার বাই v স্কয়ার। আচ্ছা, এটা পরে করি আমরা। এর আগে দেখো h এর তুলনায় v অনেক বড়। v আমরা জানি বাতাসের শব্দের বেগ হলো কত, 344 মিটার পার সেকেন্ড। তাহলে 344 বা 43 মিটার পার সেকেন্ড যদি হয়ে থাকে, তাহলে এটাকে বর্গ করলে অনেক বড় হবে। এই ফিগারটাকে কুয়ার গভীরতা দ্বারা, কুয়ার গভীরতাকে যদি ভাগ করি আমরা, তাহলে এটা খুব ক্ষুদ্র হবে। এটা ক্ষুদ্র বলে এইটাকে আমরা অগ্রাহ্য করব। তাহলে এইটাকে অগ্রাহ্য করলে আমরা পাই কত, যে t স্কয়ার মাইনাস টোয়াইস h t বাই v ইকুয়াল টু টোয়াইস h বাই g। এখানে লিখতে হবে নোটে h স্কয়ার বাই v স্কয়ার অগ্রাহ্য করে। তাহলে এইটাকে অগ্রাহ্য করলে, এখন আমরা উভয় পক্ষকে যদি g দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি হলো, উভয় পক্ষকে g দ্বারা গুণ করব, তাহলে gt স্কয়ার, which implies gt স্কয়ার, এখান থেকে আসছি আমরা, gt স্কয়ার মাইনাস টোয়াইস h g t বাই v ইকুয়ালস টু টোয়াইস h। এইটা পাই আমরা। তাহলে gt স্কয়ার ইকুয়ালস টু কত পাই, which implies gt স্কয়ার ইকুয়ালস টু টোয়াইস h প্লাস টোয়াইস h g t বাই v। এইটা পাই ইকুয়ালস টু, এখান থেকে যদি আমরা টোয়াইস h কমন নেই, তাহলে 1 প্লাস gt বাই v। এটা দেখো, এই যে gt স্কয়ার ইকুয়ালস টু, এইটা প্রমাণ হয়ে গেল আমাদের।
আর 3 নাম্বার যেটা প্রমাণ, 3 নাম্বারটা এই তোমরা সরল করলে হয়ে যাবে, এটা আর আমি করে দিচ্ছি না। 3 নাম্বারটা 1 নাম্বারকে সরল করলে 3 নাম্বার পাওয়া যাবে। যে এটা তোমরা লিখে নিতে পারো যে এটা খুবই সহজ, যে 1 নাম্বারকে শুধু সরল করবা, 1 implies 3, এই 1 নাম্বার থেকে 3 নাম্বার পেয়ে যাবে। এটা তোমরা করবা। আরেকটা প্রবলেম দেখো 6 নাম্বার, যে √2gy মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি রকেট এর বৃহত্তম উচ্চতায় ফেটে গেল এবং এর শব্দ 1/n সেকেন্ডের ব্যবধানে রকেটের যাত্রাস্থান, মনে করে রকেটের যাত্রাস্থান হলো এই এ বিন্দু হতে রকেটটি √2gy বেগে, মনে করো সর্বোচ্চ কোথায়, বি বিন্দুতে উঠে এটা ব্রাস্ট হলো বা ফেটে গেল, বি বিন্দুতে উঠে ফেটে গেল। উঠন্ত একটি, এই যে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি রকেট এর বৃহত্তম উচ্চতা মনে করি বি বিন্দুটা, ফেটে গেল, এর শব্দ 1/n সেকেন্ডের ব্যবধানে রকেটের যাত্রাস্থান কোথায়, এই বিন্দুতে আর শোনা গেল এই বিন্দু থেকে x মিটার দূরে সি বিন্দুতে, এই দুই বিন্দুতে শোনা গেল। রকেটের যাত্রাস্থান ও এ থেকে x মিটার আনুভূমিক দূরত্বে দুই স্থানে শোনা গেল। প্রমাণ করো যে শব্দের বেগ হলো এটা এই v এত প্রমাণ করতে হবে। তাহলে মনে করি এই বিন্দু হতে রকেটটি সমাধান, মনে করি এই বিন্দু হতে √2gy মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত, রকেটটি এর বৃহত্তম উচ্চতা বি বিন্দুতে কি করলো, ফেটে গেল, বি বিন্দুতে ফেটে গেল। সুতরাং এ বি ইকুয়াল টু কত, আর এর শব্দ এ বিন্দুতে ফেটে গেল, ধরি এর শব্দ এ বিন্দুতে t1 সময়ে, এবং এ বিন্দু হতে আনুভূমিক x দূরত্বে সি বিন্দুতে t2 সময় পর শোনা গেল। তাহলে এখানে দেখো এই বিসি দূরত্বটা, এখান থেকে শব্দ আসলো, তো শব্দ আসবে একবার এ বিন্দুতে আর এখানে হলো বি বিন্দু থেকে সি বিন্দুতে। তাহলে বিসি যেহেতু বড়, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা বড়, তাহলে এখানে আসতে সময় বেশি লাগবে। তাহলে t2 বড় হবে, যেখানে t2 is greater than t1। এই হলো বর্ণনাটা। এখন এ বি ইকুয়াল টু কত দেখি আমরা, আমাদের এইটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে এটা মনে রাখবা তোমরা। এখন এ বি ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু এ বি ইকুয়াল টু কত হবে, কত বেগে উঠছিল, এই যে এই বেগে উঠছিল উঠন্ত রকেটটি,
তাহলে এটা কোথায় উঠলো? উপরের দিকে উঠলো। তাহলে এখান থেকে আমরা এ বি ইকুয়াল টু কত পাই? এ বি ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতা এটা, তাই না? সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? সূত্র হলো ইউ স্কয়ার বাই 2ig। এইটা হলো সর্বোচ্চ উচ্চতার সূত্র। তাহলে এইচ ইকুয়াল টু যেটাকে বলি আমরা, তাহলে এখান থেকে এ বি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2ig, এই সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে বেগটা কত এখানে? এখানে বেগ হলো এই যে এটা রুট ওভার 2ig এইচ, এটা হলো ইউ স্কয়ার রুট ওভার 2ig ওয়াই হোল স্কয়ার, এই হলো ইউ স্কয়ার বাই 2ig, এটা ইকুয়ালস টু দেখো উপরে কত হয়? উপরে হয় 2ig ওয়াই আর নিচে 2ig ইকুয়ালস টু ওয়াই। তার মানে এ বি ইকুয়াল টু ওয়াই, এই জন্য আমরা এটা লিখলাম। দেখো এই এ বি দূরত্বটা হলো ওয়াই, আর এখানে বলা আছে এ থেকে সি হলো দূরত্ব এক্স, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু আমরা ওয়াই পেয়ে গেলাম। সুতরাং যেহেতু এসি ইকুয়াল টু এক্স, যেহেতু এসি ইকুয়াল টু এক্স, সুতরাং বিসি ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই এখন দেখো বাতাসে শব্দের বেগ এখানে সমবেগে চলে, আমরা ধরে নিচ্ছি যে এই স্থানের মধ্যে বেগ, শব্দের বেগ হলো সমান এই যে এই সারাউন্ডিংসে। তাহলে আমরা এখান থেকে পাই কত দেখো? সুতরাং ওয়াই ইকুয়াল টু কত? সুতরাং ওয়াই ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি, শব্দের বেগ, যে শব্দ এই বি বিন্দু থেকে এই টাওয়ারের এই যে যেখান থেকে উঠলো রকেটটি তার পাদদেশে আসার সময় কতটুকু সেটা ধরছি হলো আমরা করছি t1 সময়। তাহলে ওয়াই ইকুয়াল টু ভি, শব্দের বেগ হলো কত? ভি, ভি t1। এটা আমাদের শব্দের বেগটা বের করে দেখাতে হবে। আর হলো এইখান থেকে আমরা পাই t1 ইকুয়াল টু ওয়াই বাই ভি, এটা পেলাম t1। তারপরে হলো বিসি ইকুয়াল টু, বিসি হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই দূরত্ব আসতে সময় লাগে কত? t2 সময় লাগে। তাহলে এইটা হলো এই যে এস ইকুয়াল টু ভিটি, ভি হলো শব্দের বেগ, ভি আর হলো t2, আর এখানে আসতে সময় লাগে হলো t2। এখান থেকে আমরা t2 বের করব, which implies t2 equals to root over x স্কয়ার প্লাস y স্কয়ার বাই v। এইটা এখন এটা t1, এটাকে মনে করো 1 নাম্বার আর এটাকে মনে করো 2 নাম্বার, t1 আর t2। এই দুই সময়ের ব্যবধান বলছে কত? 1/n। এই দুইটা সময়ের ব্যবধান হলো 1/n। এখন t2 বড়, t2 মাইনাস t1, সুতরাং 2 minus 1 implies t2 minus t1 equals to root over x square plus y square by v minus y by v, এইটা পেলাম। এখন t2 minus t1 কত সময়ের ব্যবধান হলো? 1/n সেকেন্ড। তাহলে 1/n হলো t2 minus t1 হলো 1/n equals to হলো root over x square plus y square, root over x square plus y square minus y by v, এটা পেলাম আমরা এখান থেকে, which implies তাহলে v কে যদি এই জায়গায় নিয়ে আসি আমরা, তাহলে বজ্র গুণন করলে v equals to n into root over x square plus y square minus y, এই n into এই যে এইটা প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে v equal to n into root over x square plus y square minus y। এই আমাদের এখানে প্রমাণটা শেষ। দেখো এরকম একটা প্রবলেম, প্রায় কাছাকাছি একটা প্রবলেম তোমাদেরকে করিয়েছি। দেখো একটি শূন্য কূপের মধ্যে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়। এখানে যে এই কূপের তলদেশে আসে যখন, তখন তার বেগ মনে করি বেগ হলো 19.6 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হলো কূপের তলদেশে শব্দের যে বেগে পড়ে পাথরখণ্ডটি, সেই বেগ, পাথরখণ্ডের বেগ হলো, শব্দের বেগ না, এটা পাথরখণ্ডের বেগ হলো
19.6 মিটার পার সেকেন্ড। একটি শূন্য কূপের মধ্যে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়। টুকরাটি ছেড়ে দেওয়ার 2/35 সেকেন্ড পরে পাথরটির পতনের শব্দ শোনা গেল। মানে কি, পাথরটি ছেড়ে দেওয়ার পরে, তার মানে এই পাথর নিচে পড়লো, আবার নিচে থেকে শব্দ উপরে উঠলো, তাহলে পাথরটি নিচে পড়তে সময় লাগে মনে করি T1, এবং শব্দ কূপের তলদেশ থেকে উপরে উঠতে লাগে মনে করি T2 সময়। তাহলে এই ইনফরমেশনগুলি থেকে আমরা কি পাই দেখো, ধরি কূপের গভীরতা h মিটার, মিটার। শব্দ বাতাসে শব্দের বেগ v, বাতাসে শব্দের বেগ v মিটার পার সেকেন্ড। শব্দ পাথরটি কূপের তলদেশে পৌঁছতে সময় লাগে T1 সেকেন্ড, এবং কূপের তলদেশ থেকে শব্দ কানে পৌঁছতে সময় লাগে T2 সেকেন্ড। এই হলো বর্ণনাটা। এখন আমরা এই v স্কয়ার ইকুয়ালস টু এই সূত্র থেকে v স্কয়ার, এখানে যে এই শেষ বেগ হলো v, আর এখান থেকে ছেড়ে দিল, তাহলে আদি বেগ হলো u, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস gh। এইখানে একটা রিলেশন পাই, এখান থেকে আমরা v স্কয়ারটা v তো জানা আছে, এখান থেকে h টা কূপের গভীরতাটা বের করে ফেলতে পারি। এখন ভি স্কয়ার ইকুয়াল টু, আমরা শব্দের বেগ কিন্তু ধরছি ভি স্কয়ার। এখন তাহলে এখানে 19.6 হোল স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস টুয়াইস gh, এইটা পাই আমরা। এখন g ইকুয়াল টু কত, g এর মান হলো 9.8, which implies 19.6 whole square equal to 2 into 9.8h। এখন 2 into 9.8 মানে 19.6, একটা এখানে সরল করলে h equal to, সুতরাং h equal to 19.6 মিটার, h পেয়ে গেলাম আমরা। আবার এখান থেকে এই যে T1 এর মান কত, এই উপর থেকে নিচে পড়তে T1 equal to কত সেটা বের করে ফেলতে পারি আমরা। আবার h equal to, h equal to 0 T1 plus half g T1 square, এটা এখান থেকে বের করতে পারি আমরা। ইকুয়ালস টু h equal to পেয়ে গেলাম কত, 19.6 ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 ইন্টু T1 স্কয়ার। এখান থেকে আমরা T1 টা বের করে ফেলতে পারবো। which implies 19.6 equal to, এখানে থাকে হলো 4.9 T1 স্কয়ার। তাহলে T1 which implies T1 স্কয়ার equals to 4 হবে, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা, সুতরাং T1 equal to 2 সেকেন্ড। তাহলে শব্দ তলদেশে পৌঁছতে সময় লাগে 2 সেকেন্ড।
এখন T1 প্লাস T2 কত? T1 প্লাস T2 হলো 2 সমস্ত 35/2। সুতরাং T2 কত হয়? এখন T1 প্লাস T2 ইকুয়ালস টু 2 সমস্ত 35/2 আর T1 ইকুয়াল টু কত? 2 প্লাস T2 ইকুয়ালস টু এটা হলো 2 প্লাস 2/35। তাহলে এখানে 2 2 কাটা, সুতরাং T2 ইকুয়াল টু 2/35 সেকেন্ড। এই হলো যে শব্দ উঠার সময় হলো, এই নিচ থেকে উপরে উঠার জন্য সময় পায় হলো এত সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে কি? ভি। এখন এই H ইকুয়াল টু ভিটি। এখন আবার H ইকুয়াল টু ভি হলো বাতাসের শব্দের বেগ, ভি T2, which implies H এর মান হলো 19.6 equal to V into 2/35, which implies V equal to 19.6 into 35/2 এত মিটার পার সেকেন্ড হবে। এখন এটাকে সরল করলে যা হয়, দেখো এটাকে সরল করলে which implies আমরা যদি ক্যালকুলেটরে দেখো, এটাকে যদি এই ক্যালকুলেটরে হিসাব করলে এরকম হবে 343 মিটার পার সেকেন্ড। এই বাতাসে শব্দের বেগ এটা, সুতরাং এই চাইছে যে শব্দের বেগ বের করতে। এই আমরা কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব, যে একটি বস্তু একটি স্তম্ভের শীর্ষ হতে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করলে তা 5 সেকেন্ড পরে ভূমিতে পড়ে, স্তম্ভের উচ্চতা কত মিটার? তাহলে এটা কোন সূত্র? এটা হলো যে স্তম্ভের উপর থেকে নিক্ষেপ করে যখন, তখন আমাদের H ইকুয়াল টু হলো মাইনাস ইউটি প্লাস হাফ জি স্কোয়ার, এইটা এই সূত্রটা। তাহলে এই সূত্র হলে আমাদের কি দেওয়া আছে? আমাদের কি বের করতে হবে? যে কত মিটার উচ্চতাটা বের করতে হবে, H ইকুয়াল টু। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, যে একটি বস্তু স্তম্ভের শীর্ষ হতে খাড়া উপরের দিকে 19, ইউ দেওয়া আছে কত? ইকুয়ালস টু মাইনাস 19.5 ইন্টু 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে পরে ইন্টু 5 প্লাস হাফ মিটার, তো এইখানে মিটার বলা হাফ, তাহলে এমকেএস পদ্ধতি হাফ জি ইকুয়াল টু হলো 9.8 ইন্টু টি স্কোয়ার হলো 25। এইটাকে সরল করলে আমরা যা পাই, এটাকে যদি আমরা সরল করি, দেখো এইটা হলো কত? 4.9, তাহলে 4, এটাকে সরল করলে হবে 25 হবে। দেখো তাহলে 25 যদি হয়, তাহলে অ্যান্সার হবে এইটা। এটাকে সরল করবা, সরল তো করতেই পারবা, তোমরা ক্যালকুলেটরে করবা যে এই 25, এই ধরনের প্রবলেম থাকতে পারে। অর্থাৎ সূত্রটা তোমার জানতে হবে, সূত্রটা জানলেই তুমি অঙ্ক করতে পারবা। 25 মিটার এটা হবে এটার অ্যান্সার। তারপর আরেকটা প্রবলেম দেখো, যে 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় তা ভূমিতে পড়বে? নিক্ষেপ করলে হবে, এখানে নিক্ষেপ করলে তা কত সময় ভূমিতে পড়বে। এখন সময়টা চাইছে, নিক্ষেপ পাথর নিচ থেকে ভূমি থেকে নিক্ষেপ করলে কত সময় আবার ভূমিতে ফিরে আসবে, কত মিটার পার সেকেন্ড বেগে, এত মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা কি? তার হলো বিচরণকাল। বিচরণকাল আমরা জানি টি ইকুয়াল টু কত? বিচরণকাল টি ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি। তাহলে এখানে জি ইকুয়াল টু 9.8 আর হলো টোয়াইস ইউ 2 ইন্টু 19.6, তাহলে এখানে হয় এই 2 ইকুয়াল টু 4। তাহলে এখানে কি হবে? যে কত সময় তা ভূমিতে পড়বে, এই সূত্র জানলে হলো। বিচরণকাল হলো যে বস্তুটা উপরে উঠলো আবার নিচে পড়লো, যে এত মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় তা ভূমিতে
পড়বে। এটা হলো তার বিচরণ কালটা চাইছে, তাহলে 4 সেকেন্ড এই খ হবে এটার অ্যান্সার। দেখো আরো দুইটা প্রবলেম এমসিকিউ টাইপের। 3 নাম্বার, একটি ব্রিজের উপর থেকে একটি পাথরের টুকরা 12.4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করলে তা 2 সেকেন্ডে পানিতে আঘাত করে। পানিতে আঘাতের সময় পাথরের বেগ কত ছিল? তাহলে এটা তো সহজ সূত্র। কি হলো, পানিতে আঘাতের সময় যদি বেগ v হয় আর আদি বেগ যদি u হয়, তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস জি টি। প্লাস কেন? যেহেতু উপর থেকে নিচের দিকে পড়লো, তাহলে পানিতে আঘাতের সময় বেগ হলো v, তাহলে এটা কত হবে, ইউ কত 12.4 প্লাস জি হলো 9.8 ইন্টু 2 সেকেন্ড, 2 সেকেন্ড ইন্টু 2, তাহলে এখানে কত হবে 12.4 প্লাস এখানে 19.6 হয়, তাহলে এটা কত হবে, এটা হয় 32। এটা হলো অ্যান্সার, যে 32 মিটার পার সেকেন্ড এই সূত্র দিয়ে। তারপরে 4 নাম্বার দেখো, অবাধে পতনশীল একটি বস্তুর পতনকালের শেষ সেকেন্ডে, তৃতীয় সেকেন্ড যেটাকে বলি আমরা, শেষ সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলো, বস্তুটির পতন কাল নির্ণয় করো। মনে করি পতন কাল টি, তাহলে টি-তম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখানে আমরা লিখতে পারি পতন কাল হলো টি, তাহলে টি-তম সময়ের সূত্র কি, এইচ টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি ইন্টু টোয়াইস টি মাইনাস 1। এইটা তাহলে এইচ টিটা দেওয়া আছে আমাদের, এটা হলো কত 93.1, which implies 93.1 equals to half into 9.8 into twice t minus 1। এখন এই সমীকরণ থেকে আননোন আছে কি, শুধু টি। টি এর মান আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, তাহলে টি এর মান দেখো এখানে সরল করলে হয় এই 10 সেকেন্ড। এই হলো এটার উত্তর। এখন এইভাবে যদি দেখো অবজেক্টিভ টাইপগুলি তোমরা যদি এই সিকিউ টাইপ বড় প্রশ্নগুলি উত্তর যদি পারো, তাহলে অবজেক্টিভে পারবা। আর এই যে সূত্রগুলি, কোথায় কোন সূত্রগুলি প্রযোজ্য, এই সূত্রগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে এবং বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোন সূত্র আমরা প্রয়োগ করব। এই 4টা অবজেক্টিভ নমুনা হিসাবে তোমাদেরকে দিলাম, তোমরা আরো অবজেক্টিভ বই থেকে করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 3টা হোমওয়ার্ক দিলাম এই চ্যাপ্টারের। প্রথমটি হলো, একটি কণাকে এই উচ্চতা হতে মুক্তভাবে পড়তে দেয়া হলো এবং এটি পতনকালের শেষতম সেকেন্ডে, মানে টি-তম সেকেন্ডে 9h/25 মিটার দূরত্ব অতিক্রম করে। এইচ এর মান নির্ণয় করো। মানে এইচ এর 25 ভাগের 9 ভাগ দূরত্ব অতিক্রম করে সে শেষতম সেকেন্ডে। এখন বলছে এইচ এর মান নির্ণয় করতে, তাহলে এই ধরনের প্রবলেমও করানো হয়েছে তোমাদেরকে। তারপর দেখো 2 নম্বর, 100 মিটার উঁচুতে অবস্থিত কোনো বিন্দু হতে একটি বস্তু নিচে ছেড়ে দেয়া হলো। একই সময়ে ভূমি থেকে অন্য একটি বস্তুকে 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কোথায় তারা মিলিত হবে? অর্থাৎ ভূমি থেকে কত উঁচুতে অথবা 100 মিটার উঁচু থেকে কত নিচে তারা মিলিত হবে, সেই স্থানটুকু কত মিটার নিচ থেকে অথবা উপর থেকে সেটা বের করতে হবে এখানে। তারপর দেখো, অবাধে পতনশীল 3 নম্বরে, অবাধে পতনশীল একটি বস্তু 49 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে। পরবর্তী 2 সেকেন্ডে বস্তুটির অবস্থান নির্ণয় করো। তাহলে এই 3টা হোমওয়ার্ক তোমরা করবে এবং এই 3টা হোমওয়ার্ক হলো যে এটা সিম্বলিক। তোমরা বিভিন্ন বইয়ের প্রবলেমগুলি যদি করতে পারো, তখনই তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা। যদি নিজেরা প্র্যাকটিস, শুধু আমরা যে কয়টা অঙ্ক করে দেই এই কয়টা প্র্যাকটিস করলে বা হোমওয়ার্ক দেই, কিন্তু সৃজনশীল প্রবলেম সলভ করা যাবে না। সৃজনশীল হলো যে তোমাদেরকে আমরা যা প্রবলেমগুলি করাই এখান থেকে একটাও নাও আসতে পারে, বাট সিমিলার সূত্রের উপর প্রবলেম তোমাদের সেট করা হবে। সেই প্রবলেম পারতে হলে তোমাদেরকে বিভিন্ন বইয়ের থেকে যে অঙ্কগুলি এক্সারসাইজে আছে সেই অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।